বিসমিল্লাহির রহমানির রহিম। নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় দেবীগঞ্জ পঞ্চগড় এর এনএন অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আমি মোহাম্মদ শফিল ইসলাম। আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় শব্দের কথা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং তোমাদের এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের খাতায় এটি নোট করে রাখবে। তো আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় সেগুলো হলো শব্দ কি, শব্দের উৎপত্তি, শব্দের সঞ্চালন পরীক্ষা, তরল পদার্থে শব্দের সঞ্চালন, কঠিন পদার্থে শব্দের সঞ্চালন, বিভিন্ন মাধ্যমে শব্দের বেগের তুলনা, শ্রাব্যতার সীমা, সুশ্রাব্য শব্দ ও নয়েজ। তো সর্বপ্রথম শব্দ কি? শব্দ এক প্রকার শক্তি। শব্দ সৃষ্টি হয় কোনো কিছুর কম্পন থেকে। তোমরা অনেকে লক্ষ্য করবে যে তোমরা যখন সাইকেলের বেল বাজাও, বেলটাকে যখন বাজালে তখন শব্দ হচ্ছে, আবার হাত দিয়ে যখনই তুমি বেলটাকে চাপে ধরবে দেখবে যে শব্দটি থেমে গেছে বা বন্ধ হয়ে গেছে। আসলে এটি কেন হইল? তুমি যখন বেলটা বাজাইলে তাহলে সেখানে যে স্প্রিং আছে সেই স্প্রিংটা ওইখানে যে উপরের দিকে যে বেলের যে বাটিটা থাকে উপরের দিকে, এই বাটিটাকে একটা শব্দ করলো, যার কারণে সেখানে একটা কম্পন করলো, কম্পনের ফলে সেখানে একটি শব্দ তৈরি হলো, উৎপন্ন হলো। এরপর যখনই তুমি আবার হাত দিয়ে সেই কম্পনটাকে বন্ধ করে দিলে সাথে সাথে কিন্তু শব্দ থেমে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে শব্দ অবশ্যই কোনো না কোনো কম্পনের ফলে উৎপন্ন হয়। শব্দের উৎপত্তি। শব্দের উৎপত্তি তো আমি বললাম যে কোনো না কোনো ভাবে কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। যাই হোক, শব্দের সঞ্চালন কোন মাধ্যমে কণাগুলো কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে চলে বা সঞ্চালিত হয় তাকে ঢেউ বলে। তোমরা পুকুরের ঢেউ অবশ্যই দেখছো যে পুকুরে যখন আমরা কোথাও একটা ঢিল ছুড়লে পরে ওখানে একটা ঢেউ উৎপন্ন হয়। এই ঢেউটা একবার পুকুরের যে কিনারে গিয়ে পৌঁছায়। তো ঢেউটা কি হয়? এই যে এইভাবে এই যে ঢেউ যায়। তো মাধ্যমও কিন্তু এইভাবে একটি নির্দিষ্ট মাধ্যমে এই ঢেউয়ের মতো করে সেই শব্দটা যায়। তো সেজন্য বলা হচ্ছে যে ঢেউ বলে। তার মানে এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে শব্দটা যাওয়ার জন্য অবশ্যই কোনো না কোনো মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলে। এবারে আমরা 3 নম্বর যে শব্দের সঞ্চালন যে মাধ্যম ছাড়া যে হতে পারে না বা মাধ্যম যে লাগেই, এটা আমরা পরীক্ষা করে দেখব। এটা পরীক্ষা করার জন্য আমরা তিনটা বা একটাতেও হতে পারে। আমরা এখানে 3টা বোতল নিলাম। বোতলের উপরের দিকে এইখানে আমরা একটা এই মাঝখানে এখানে একটা ঝুনঝুনি দিলাম। তারপর এইখানে কক দ্বারা ভালো করে এটাকে মারি দিলাম। তো এগুলো তো সেই একই ভাবে, এটা আমার দরকার নেই, আমরা একটা চিত্র দিয়ে বুঝতে পারবো। তো তারপরে আমরা এই নিচের দিকে এখানে তাপ দিলাম। কি দিলাম? তাপ দিলাম। কোনো কিছু দিয়ে তাপ দিলাম।
তাপ দেওয়ার আগে আমরা যে কাজটা করব সেটা দেখব যে যখন আমরা এই বোতলটাকে এইভাবে নাড়াবো আমরা শব্দ শুনতে পাবো। তারপর আমরা এখানে তাপ দিব। তো যখনই আমরা এটা তাপ দিব, তাপ দেওয়ার ফলে কি হবে যে এই বোতলটা অনেক বেশি তাপমাত্রায় অনেক গরম হয়ে যাওয়ার কারণে এখানকার ভিতরের দিকে যে বায়ুগুলো ছিল এই বায়ুগুলো বের হয়ে যাবে। এরপরে আবার আমরা ভালো করে এই ককটা ভালো করে আবার মারি দিব, যাতে করে আবার বাইরের কোনো বায়ু সেখানে না যেতে পারে। এরপর আমরা যখন এই বোতলটাকে নাড়াবো দেখবো যে তখন কোনো শব্দ আমরা শুনতে পাবো না। কেন এটা হয় বা হবে? আসলে প্রথমে যখন আমরা এমনিতে এখানে একটা ঝুনঝুনি দিয়ে আমরা যখন নাড়ানাড়ি করছিলাম তখন কিন্তু প্রথমে এটাতে বায়ু ছিল। বায়ু থাকার কারণে সেখানে যে উৎপন্ন শব্দ সেই শব্দ আমরা শুনতে পেয়েছিলাম। যখনই নিচের দিকে তাপ দিয়ে এখানকার বায়ুটাকে বের করে দেওয়া হইলো, বায়ুটা যখন বের হয়ে গেল তখন কিন্তু এটা বায়ু শূন্য হয়ে গেল। তো বায়ু শূন্য হওয়ার কারণে পরবর্তীতে এখানে আবার যদি আমরা জোরে জোরে নাড়াই দেখা যাবে যে আমরা শব্দ শুনতে পাবো না, বা শুনতে পাইলেও খুবই কম শুনতে পাবো। হয়তো কিছু পরিমাণ হয়তো বায়ু যদি থেকে থাকে এজন্য অল্প পরিমাণে শুনতে পাবো। আমরা প্রথমে যেভাবে শুনতে পাবো মানে সেরকম ভাবে আমরা শুনতে পাবো না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম বা বুঝতে পারি যে শব্দের সঞ্চালনের জন্য কোনো না কোনো মাধ্যম দরকার। মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। এবারে আমরা এরপরে যেটা আছে তরল পদার্থের শব্দের সঞ্চালনটা কিভাবে হয় এটা আমরা একটু দেখি। মনে করো তুমি একটা বড় বেলুন নিলাম, বেলুনের মধ্যে পানি আছে। বেলুনটা ধরে নিলাম যে একটু বড় বেলুন। তো বেলুনের একটা প্রান্তে এখানে যদি তুমি বা কেউ টোকা দেয় এভাবে শব্দ করে, অপর প্রান্তেও কিন্তু সেটা শোনা যাবে, শোনা যায়। কারণ এই যে এখানে পানি আছে, তরল পদার্থ ধরে নিলাম পানি আছে, তাহলে এই পানিতেও যে শব্দের সঞ্চালন হয় এই কারণেই কিন্তু আমরা সেটা শুনতে পাবো। এরপরে হলো কঠিন পদার্থে শব্দের সঞ্চালন। কঠিন পদার্থের শব্দের সঞ্চালন এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। যেমন আগে অনেক আগে আমরা ছোটতে যেটা করতাম যে মেসের যে বক্স গুলো আছে, মেসের বক্স, এই বক্স গুলোতে আমরা তার লাগাই দিতাম। যে একটা অনেক বড় লম্বা তার নিলাম, এই তারের মধ্যে দুই পাশে দুইটা মেসের বক্স লাগাই দিয়ে আমরা কথা বলতাম। আর আসলে কিন্তু সত্যিকারে শোনা যেত বেশি। তার মানে হলো কঠিন পদার্থের মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয়। তারপর তোমরা আরেকটা জিনিস দেখবা, যাদের বাসা রেল লাইনের আশেপাশে আছে, যখন রেল আসে অর্থাৎ ট্রেন যখন আসে তখন ওই যে লোহার যে পাতগুলো আছে যেটার উপর দিয়ে ট্রেনটা আসে, সেটাতে যদি কেউ কান পেতে শুনো দেখবে যে ট্রেনটা অনেক দূরে থাকলেও সেখানে আমরা বেশি শুনতে পাবো। অর্থাৎ কঠিন মাধ্যমে শব্দের সঞ্চালন হয় এবং এই কঠিন মাধ্যমে শব্দের সঞ্চালন সবচেয়ে বেশি হয়। শব্দের আমরা জানি যে শব্দের যে সঞ্চালন হয় সবচেয়ে বেশি হলো কঠিন পদার্থে সবচেয়ে বেশি হয় সঞ্চালন। শব্দের সঞ্চালন কঠিন পদার্থে সবচেয়ে বেশি হয়। তারপর হলো শব্দের সঞ্চালন তরল পদার্থে কঠিনের চেয়ে কম হয়। কঠিনের থেকে একটু কম। আর
শব্দ সঞ্চালন বায়বীয় পদার্থের সবচেয়ে কম অর্থাৎ সবচেয়ে বেশি হয় কঠিন পদার্থে, তারপরে একটু কম হলো তরল পদার্থে থেকেও কম হলো বায়বীয় পদার্থে। যেমন বায়ুতে শব্দের বেগ কত? বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড। এটা দ্বারা আমরা বুঝি যে বায়ু বলতে এই যে আমাদের বায়ুমণ্ডল, এখানে যে বায়ু আছে, আমরা যে কথাগুলো শুনতে পাচ্ছি, এখানে কিন্তু যে বায়ু আছে, বায়ুটাও একটা মাধ্যম, এই কারণে কিন্তু আমরা সব কথাগুলো শুনতে পাই। এই বায়ুর মাধ্যমে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 343 মিটার যেতে পারবে বায়ুর মাধ্যমে। যে পানিতে শব্দের বেগ কত? পানিতে শব্দের বেগ 1496 মিটার পার সেকেন্ড। পানিতে শব্দের বেগ 1496 মিটার পার সেকেন্ড। তারপর একটা কঠিন পদার্থ ধরলাম যে অ্যালুমিনিয়ামে শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড। তার এখান থেকেও আমরা যেটা বুঝতে পারি যে অ্যালুমিনিয়াম একটি কঠিন পদার্থ, এখানে শব্দের বেগ সবচেয়ে বেশি 6420 মিটার পার সেকেন্ড। পানি একটি তরল পদার্থ, এই তরল পদার্থে এর থেকে কম অর্থাৎ 1496 মিটার পার সেকেন্ড। আর বায়ুতে তার থেকেও কম 343 মিটার পার সেকেন্ড। এবারে আমরা বিভিন্ন মাধ্যমে বেগের যে পার্থক্য, এটাও আমরা আলোচনা করলাম যে মাধ্যম ভেদে যে কম বেশি হয় এটা। এবারে আমরা আলোচনা করব শ্রাব্যতার সীমা। শ্রাব্যতার সীমা কি? শ্রাব্যতার সীমা কথাটার দ্বারাই আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে। যেমন সীমার বাইরে যে কোনো কিছুই ঠিক না বা ভালো না, তদ্রূপ শ্রাব্যতার সীমা হলো মানুষের 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। অর্থাৎ এই 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত কোন শব্দ উৎপন্ন হলে শুধুমাত্র সেই শব্দগুলোকেই আমরা শুনতে পাবো। এর বেশি হার্টজের কোন শব্দ আমরা শুনতে পাবো না, এবং 20 হার্টজের চেয়ে কম হলেও সেই শব্দটাকে আমরা শুনতে পাবো না। তবে বিভিন্ন প্রাণী শ্রাব্যতার সীমার পার্থক্য রয়েছে। যেমন কুকুরের শ্রাব্যতার সীমা অনেক বেশি, যেই শব্দগুলো 20,000 হার্টজের থেকেও অনেক বেশি হয়, এরকম অনেক শব্দও কিন্তু কুকুর শুনতে পায়। তো প্রাণীভেদে শ্রাব্যতার সীমা কম বেশি থাকে। তো মানুষের শ্রাব্যতার সীমা হলো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এরপর সুশ্রাব্য শব্দ তো আমরা বুঝি যে শব্দগুলো সুমধুর, যেমন কোন সুন্দর গানের সুর, কোন কোরআন তেলাওয়াতের সুর, বা এরকম কোন ভালো মিউজিক, এই ধরনের শব্দগুলো আমরা বিরক্ত বোধ করি না, এগুলোকে আমাদের ভালো লাগে, এগুলোকে বলবো আমরা সুশ্রাব্য শব্দ। আর যেগুলো শব্দ অনেক বিরক্তকর, যেমন উচ্চ স্বরে মাইক বাজালে, যেমন চকের কিরিং কিরিং শব্দ, বা খুব জোরে জোরে বেল বাজালে, খুব জোরে মোটরসাইকেল বা কোনো কিছু হর্ন বাজালে, এগুলো কিন্তু অনেক বিরক্তকর। এই বিরক্তকর শব্দগুলোকে বলা হয় নয়েজ। তো যাই হোক, আজকে তোমাদের মোটামুটি একটু ধারণা দিলাম, তোমরা বাসায় আরো বই নিয়ে একটু দেখবা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমাদের এই যে অধ্যায়গুলো, এই অধ্যায়গুলো একটি অধ্যায়ের সাথে পরের ক্লাসের অন্য একটি অধ্যায়ের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে, রিলেটেড আছে।
তো যদি তোমরা এই ছোট ক্লাসের এই অধ্যায়গুলোকে সম্পর্কে একটা ধারণা না রাখো, না বুঝো, না পড়ো, তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের বড় ক্লাসে যখন তোমরা উঠবে তখন কিন্তু খুব বড় ধরনের একটা সমস্যা তোমাদের পড়তে হবে। তো সেজন্য তোমরা অবশ্যই বাসায় পড়ালেখা করবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই মাস্ক পরবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধুবে, আর বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।